গল্পের নাম ৩ সন্তানের জন্যি। পর্ব ৩ সমাপ্তি পর্ব। লেখক। বাইরের ক্যামেরার ফ্ল্যাশ বারবার জ্বলে উঠছিল, জানালার কাচের ভেতর দিয়ে সেই আলো ঘরের ভেতরে এসে পড়ছিল। জেন পুরো ঘরটাকে একটা অস্থির আলোছায়ার মধ্যে বন্দি করে ফেলেছে, আর সেই আলোছায়ার মাঝখানে দাঁড়িয়ে ছিল ৩টি ছোট শিশু, একজন মা আর একজন বাবা যিনি বহু বছর পর ফিরে এসে এখন নিজের অবস্থানটাই নতুন করে খুঁজে পাচ্ছেন। ইলমা স্থির দাঁড়িয়েছিল, কিন্তু তার ভেতরের মানুষটা স্থির ছিল না। তার মাথার ভেতরে একসাথে অনেকগুলো প্রশ্ন ঘুরছিল। এই মুহূর্তটা সে এভাবে কল্পনা করেনি। সে ভেবেছিল হয়তো ধীরে ধীরে সত্য আসবে, ধীরে ধীরে সম্পর্ক বদলাবে, কিন্তু বাস্তবতা কখনো ধীরে আসে না। সে সবসময় আঘাত করে আসে। ইয়াসিন কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখে ক্লান্তি, অনুশোচনা আর ভয় একসাথে মিশে আছে। সে ছেলেদের দিকে তাকিয়ে আছে বারবার, যেন তাদের মুখের মধ্যে নিজের জীবনের কোনো হারানো অংশ খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু সেই পরিচয় যত স্পষ্ট হচ্ছে, তার ভেতরের অপরাধবোধ ততই বাড়ছে। আরহাম এক পা এগিয়ে এসে আবার জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই আমাদের বাবা, না শুধু এমন বলছ? এই প্রশ্নটা এত সহজ ছিল না ইয়াসিনের জন্য, কারণ একটা শিশু যখন প্রশ্ন করে সেখানে কোনো অভিনয় থাকে না, কোনো কৌশল থাকে না, থাকে শুধু সত্য জানার সরল আগ্রহ। ইয়াসিন ধীরে হাঁটু গেড়ে বসল, তার চোখ এখন ছেলেদের চোখের সমান উচ্চতায়। সে খুব নিচু গলায় বলল, আমি তোমাদের বাবা, কিন্তু আমি দেরি করে ফেলেছি, খুব দেরি। এই কথাটা বলার সময় তার গলা কেঁপে উঠল, কারণ সে বুঝতে পারছে দেরি শুধু সময়ের না, সম্পর্কেরও। আয়ান পাশে দাঁড়িয়ে বলল, তুমি যদি বাবা হও, তাহলে এতদিন আমাদের খুঁজলে না কেন? এই প্রশ্নটা যেন তার বুকে গেঁথে গেল। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু শব্দ খুঁজে পেল না, কারণ সত্যিই তার কাছে কোনো সহজ উত্তর ছিল না। ইলমা ধীরে বলল, ওদের প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না ইয়াসিন, কারণ উত্তর নেই, শুধু সিদ্ধান্ত ছিল, আর সেই সিদ্ধান্ত তুমি একাই নিয়েছিলে। এই কথাটা বলার সময় তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু ভেতরে জমে থাকা কষ্ট স্পষ্ট ছিল। ঘরের ভেতরের বাতাস ভারী হয়ে গেল, বাইরে সাংবাদিকদের চিৎকার আরও বাড়তে লাগল। কেউ নাম ধরে ডাকছে, কেউ ছবি তুলছে, কেউ লাইভ করছে, কিন্তু এই ঘরের ভেতরের মুহূর্তটা যেন পুরো পৃথিবী থেকে আলাদা হয়ে গেছে। মাহির দরজার পাশে দাঁড়িয়ে ছিল, সে বুঝতে পারছে এই পরিস্থিতি খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কিন্তু সে কিছু বলছে না, কারণ সে জানে এখন যা হচ্ছে সেটা শুধু মিডিয়ার ঘটনা না, এটা একটা পরিবারের ভাঙাগড়া। ইয়াসিন ধীরে উঠে দাঁড়াল, তারপর ছেলেদের দিকে তাকিয়ে বলল, আমি জানি আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, আমি জানি তোমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় আমি মিস করেছি, কিন্তু আমি এখন এখানে এসেছি শুধু একটা কারণে, আমি তোমাদের জীবন থেকে আর দূরে থাকতে চাই না। আদিয়ান ছোট গলায় বলল, তুমি কি আবার চলে যাবে? এই প্রশ্নটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এই প্রশ্নে কোনো রাগ ছিল না, ছিল শুধু ভয়, ভয় হারানোর। ইয়াসিন মাথা নাড়িয়ে বলল, না, আমি আর কোথাও যাব না, কিন্তু এই উত্তর শুনেও ছেলেদের মুখে পুরোপুরি বিশ্বাস আসেনি, কারণ বিশ্বাস একদিনে তৈরি হয় না, বিশেষ করে যখন ৫ বছর ভাঙনের মধ্যে কেটেছে। ইলমা হঠাৎ বলল, তুমি কি বুঝতে পারছ তুমি কি চাইছ? তুমি শুধু এসে বললে আমি থাকব, কিন্তু ওদের জীবন, ওদের মানসিকতা, সবকিছু কি তুমি ভেবে দেখেছ? তুমি কি জানো ওরা তোমাকে চিনে না, কিন্তু এখন হঠাৎ করে বাবা হিসেবে গ্রহণ করতে বাধ্য হচ্ছে? এই কথাগুলো বলতে বলতে তার কণ্ঠ একটু ভারী হয়ে গেল। ইয়াসিন মাথা নিচু করল, তারপর বলল, আমি জানি আমি দেরি করেছি, কিন্তু আমি শিখতে চাই, আমি সময় দিতে চাই, আমি ভুল শুধরাতে চাই। এই কথাগুলো হয়তো সাধারণ শোনাচ্ছিল, কিন্তু তার চোখে সত্যিকারের ভাঙন ছিল। ঠিক তখনই বাইরের দরজায় আবার জোরে ধাক্কা পড়ল, একজন নিরাপত্তাকর্মী ভেতরে এসে বলল, ম্যাডাম, মিডিয়া ব্যারিকেড ভেঙে ফেলছে, তারা ভিতরে ঢোকার চেষ্টা করছে। এই কথা শুনে ঘরের পরিবেশ আরও উত্তেজিত হয়ে উঠল। ইলমা দ্রুত সিদ্ধান্ত নিল, মাহির, সব দরজা লক করো, কাউকে ভেতরে আসতে দেবে না। সে শক্ত গলায় বলল, কারণ এখন এই মুহূর্তটা বাইরের মানুষের জন্য না, এটা শুধু আমাদের। ইয়াসিন ধীরে ইলমার দিকে তাকাল, তারপর বলল, তুমি আমাকে এখনও ক্ষমা করনি, তাই না? ইলমা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, ক্ষমা এমন কিছু না যা চাওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যায়, আর আমি এখনও জানি না আমি তোমাকে ক্ষমা করতে চাই কি না। এই কথাটা ইয়াসিনকে আবার ভেঙে দিল, কিন্তু সে কিছু বলল না, কারণ সে জানে সে এই জায়গায় দাঁড়ানোর অধিকার নিজেই নষ্ট করেছে। রাত গভীর হতে লাগল, মিডিয়া ধীরে ধীরে বাইরে থেকে সরে গেলেও তাদের উপস্থিতির চাপ রয়ে গেল, যেন পুরো বাড়িটা এখন একটা নজরদারির মধ্যে আছে, আর ভেতরের মানুষগুলো এখন তাদের জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি। ছেলেরা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ল, আদিয়ান ইলমার কোলে ঘুমিয়ে পড়ল,
আয়ান সোফায় বসে মাথা নিচু করে রইল, আরহাম জানালার দিকে তাকিয়েছিল, যেন সে কিছু ভাবছে যা সে কাউকে বলতে পারছে না। ইয়াসিন ধীরে তাদের দিকে এগিয়ে গেল, তারপর পাশে বসে পড়ল। সে তাদের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ, তারপর খুব নিচু গলায় বলল, আমি যদি সময়টা ফিরিয়ে আনতে পারতাম, আমি সব কিছু অন্যভাবে করতাম। ইলমা পাশ থেকে শুনছিল, কিন্তু কোনো উত্তর দিল না, কারণ সে জানে সময় ফিরিয়ে আনা যায় না, শুধু তার পরিণতি বয়ে বেড়াতে হয়। রাত যখন আরও গভীর হল, ইলমা নিজের ঘরে চলে গেল, ইয়াসিন নিচের ঘরে রয়ে গেল, আর মাহির বাইরে নিরাপত্তা দেখছিল। এই তিনটি আলাদা অবস্থান যেন একটা ভাঙা সম্পর্কের তিনটি আলাদা দিক। ইলমা বিছানায় শুয়ে জানালার দিকে তাকিয়েছিল, তার চোখে ঘুম ছিল না, শুধু চিন্তা ছিল। সে ভাবছিল এই পরিস্থিতি কোথায় গিয়ে থামবে, ছেলেদের ভবিষ্যৎ কী হবে, আর ইয়াসিনের উপস্থিতি তাদের জীবনে কী প্রভাব ফেলবে। ঠিক তখন তার ফোনে একটা মেসেজ এলো, অচেনা নাম্বার, শুধু লেখা ছিল, সত্য যতই লুকাও, কিছু সত্য নিজেই সামনে আসে। ইলমা কিছুক্ষণ ফোনটা ধরে রইল, তার মনে হলো এই গল্পটা এখন আর শুধু ব্যক্তিগত নেই, কেউ বাইরে থেকে এটাকে নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে ইয়াসিন নিচে বসেছিল, সে একটা ছবি হাতে ধরেছিল, ছেলেদের ছবি। সে ফিসফিস করে বলল, আমি তোমাদের হারাতে চাই না। এই কথাটা যেন তার নিজের সাথেই বলা, কারণ এখন সে জানে যুদ্ধটা শুধু ইলমার সঙ্গে না, যুদ্ধটা সময়ের সঙ্গে, নিজের ভুলের সঙ্গে। আর সেই অজানা মানুষের সঙ্গেও যে এই সত্যকে আবার সামনে আনছে। রাত শেষের দিকে এগোচ্ছে, কিন্তু গল্প শেষ হচ্ছে না, কারণ এখন যা শুরু হয়েছে সেটা শুধু সম্পর্কের পুনর্মিলন না, এটা একটা লড়াই, সত্যের লড়াই, বিশ্বাসের লড়াই, আর ভবিষ্যতের লড়াই। আর এই লড়াইয়ে কে জিতবে সেটা এখনও কেউ জানে না। রাত তখন গভীর, কিন্তু ঘুম কারও চোখে নেই, কারণ এই বাড়ির প্রতিটি দেয়াল যেন আজ অতীত আর বর্তমানের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অদৃশ্য যুদ্ধের সাক্ষী হয়ে আছে, যেখানে কেউ কারও শত্রু নয়, কিন্তু সবাই নিজের নিজের সত্যের সঙ্গে লড়ছে। ইলমা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল, শহরের আলো দূরে দূরে জ্বলছে, কিন্তু তার ভেতরের অন্ধকার আরও গভীর। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, এই গল্পটা এখন কোথায় গিয়ে থামবে, নাকি আদৌ থামবে কিনা। হঠাৎ নিচ থেকে একটা শব্দ এলো, হালকা পায়ের শব্দ, কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ইলমা কিছুটা সতর্ক হয়ে দাঁড়িয়ে রইল, কারণ এই বাড়িতে এখন প্রতিটি শব্দেই অর্থবহ। দরজা খুলে গেল, আর ভেতরে ঢুকল ইয়াসিন। তার হাতে কোনো কাগজ নেই, কোনো ফোন নেই, শুধু একজন মানুষ আছে, যার চোখে এখন অহংকার নেই, আছে শুধু ক্লান্তি আর অপরাধবোধ। ইলমা কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। ইয়াসিন ধীরে বলল, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, আর সেটাই স্বাভাবিক, কারণ আমি সেই মানুষ যে একসময় তোমার কথা শোনেনি, তোমার সত্যকে বিশ্বাস করেনি। ইলমা হালকা গলায় বলল, তুমি এখন এই কথাগুলো কেন বলছো ইয়াসিন? 5 বছর আগে এই কথাগুলো বললে হয়তো আজ আমরা এখানে থাকতাম না। এই কথাটা শুনে ইয়াসিন থেমে গেল, তার বুকের ভেতর যেন একটা ভারী পাথর বসে গেল, কারণ সে জানে এই কথার কোনো উত্তর নেই। সে ধীরে বলল, আমি জানি আমি দেরি করেছি, কিন্তু আমি এখন আর দেরি করতে চাই না। আমি আমার সন্তানদের হারাতে চাই না, আমি তোমাকেও হারাতে চাই না। ইলমা একটু হাসল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, বরং ছিল এক ধরনের ক্লান্ত বেদনা। সে বলল, তুমি কি সত্যিই ভাবো হারানো জিনিস শুধু চাইলেই ফিরে আসে? মানুষ কোনো জিনিস না ইয়াসিন, মানুষ বিশ্বাস। এই কথাটা ঘরের বাতাস আরও ভারী করে দিল। বাইরে হালকা বাতাস জানালার পর্দা নাড়িয়ে দিচ্ছে, কিন্তু ভেতরের বাতাস যেন স্থির হয়ে গেছে। ঠিক তখনই নিচ থেকে ছেলেদের হালকা কণ্ঠ ভেসে এলো, তারা ঘুম ভেঙে গেছে। আরহাম বলছে, আম্মু তুমি কোথায়? আয়ান ডাকছে, আদিয়ান কাঁদছে। ইলমা দ্রুত নিচে নামল, ইয়াসিনও তার পেছনে গেল। নিচে এসে দেখল তিনটি ছোট মুখ অন্ধকারে দাঁড়িয়ে আছে, তাদের চোখে ভয় আর খোঁজ। আরহাম ধীরে বলল, আমরা ভয় পেয়েছি, তুমি কোথায় ছিলে? ইলমা তাদের কাছে গিয়ে বুকে জড়িয়ে ধরল, বলল, আমি এখানে আছি, তোমরা ভয় পেও না। ইয়াসিন কয়েক ধাপ দূরে দাঁড়িয়েছিল, সে যেন বুঝতে পারছে না সে এগোবে কি না। তার নিজের সন্তানরা তার সামনে, কিন্তু তাদের কাছে সে এখনও অচেনা একজন মানুষ। আয়ান হঠাৎ ইয়াসিনের দিকে তাকাল, তারপর ধীরে বলল, তুমি এখানেই আছো? ইয়াসিন ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমি আছি। আদিয়ান ছোট্ট কণ্ঠে বলল, তুমি কি আবার চলে যাবে? এই প্রশ্নটা যেন তার হৃদয় চিরে ফেল। সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু শব্দ বের হল না। ইলমা পাশে দাঁড়িয়ে সব দেখছিল, তার চোখে জল জমে গেছে, কিন্তু সে নিজেকে শক্ত রাখছে। সে ধীরে বলল, এখন ঘুমাও, কাল আবার অনেক কিছু হবে। ছেলেরা ধীরে ধীরে আবার ঘুমিয়ে পড়ল, কিন্তু এই ছোট মুহূর্তটা ইয়াসিনের ভেতর কিছু বদলে দিল। সে বুঝতে পারল, বাবা হওয়া মানে শুধু বলা না, এটা দায়িত্ব, যা সময়ের সঙ্গে গড়ে ওঠে।
রাত আরও গভীর হল, সবাই নিচে ঘুমিয়ে পড়ল, শুধু ইলমা আর ইয়াসিন জেগে রইল। দুইজন দুই দিকে বসে আছে, কিন্তু তাদের মাঝে দূরত্ব যেন ৫ বছরের না, বরং জীবনের। ইয়াসিন ধীরে বলল, আমি কি কখনো তোমার কাছে ক্ষমা পাওয়ার যোগ্য হতে পারব? ইলমা কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, ক্ষমা আমি তোমাকে দেব কি দেব না সেটা সময় বলবে, কিন্তু একটা জিনিস তুমি বুঝে নাও, তুমি এখন শুধু আমার সামনে দাঁড়িয়ে নেই, তুমি তোমার সন্তানদের ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আছো। এই কথাটা ইয়াসিনকে গভীরভাবে নাড়িয়ে দিল। পরদিন সকাল, শহর আবার জেগে উঠেছে, কিন্তু এই বাড়ির ভেতরের পরিবেশ আগের মতো নেই। বাইরে সাংবাদিকদের ভিড় কিছুটা কমেছে, কিন্তু গুঞ্জন থামেনি। মাহির এসে বলল, ম্যাডাম, আজকে কোম্পানির বোর্ড মিটিং আছে, কিন্তু মিডিয়া এখনও নিচে অপেক্ষা করছে। ইলমা মাথা নেড়ে বলল, আমি যাব। ইয়াসিন বলল, আমি তোমার সঙ্গে যাব। ইলমা এক মুহূর্ত তাকাল, তারপর বলল, তুমি যা করবে ভেবে করো, কারণ এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত শুধু তোমার না, আমাদের সবার। গাড়ি বের হল, শহরের রাস্তা ধরে চলতে লাগল। বাইরের কাছে ক্যামেরার ফ্ল্যাশ আবার পড়ছে, মানুষ দৌড়াচ্ছে, ভিডিও করছে, এই মুহূর্তটা যেন একটা লাইভ ইতিহাস। বোর্ড মিটিং শুরু হল, বড় বড় বিনিয়োগকারী, আন্তর্জাতিক প্রতিনিধি সবাই উপস্থিত। ইলমা আত্মবিশ্বাসের সঙ্গে প্রজেক্ট উপস্থাপন করছে, কিন্তু মাঝে মাঝে তার চোখ চলে যাচ্ছে দরজার দিকে, যেখানে ইয়াসিন দাঁড়িয়ে আছে। মিটিং শেষে একজন বিদেশি প্রতিনিধি বলল, আপনার প্রজেক্ট শুধু ব্যবসা না, এটা ভবিষ্যতের পরিবর্তন। ইলমা হালকা হাসল, বলল, ভবিষ্যৎ তখনই বদলায় যখন মানুষ অতীতকে ঠিকভাবে বোঝে। এই কথাটা বলার সময় সে ইয়াসিনের দিকে তাকাল, আর সেই এক দৃষ্টিতেই অনেক অজানা কথা লুকিয়েছিল। মিটিং শেষ হতেই বাইরে আবার সাংবাদিকদের ভিড়। প্রশ্নের ঝড়, ফ্ল্যাশ, চিৎকার, কিন্তু এবার ইলমা থামল না। সে সোজা সামনে হাঁটতে লাগল। হঠাৎ ইয়াসিন সামনে এসে দাঁড়াল। সে বলল, আজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। ইলমা বলল, কি সিদ্ধান্ত? ইয়াসিন বলল, আমি সবকিছু প্রকাশ্যে স্বীকার করব, আমি ভুল করেছি, আমি তোমাকে অবিশ্বাস করেছি, আর তার জন্য আমি আমার সন্তানদের হারিয়েছি। এই কথাটা শুনে চারপাশের ক্যামেরা আরও জোরে জ্বলে উঠল। ইলমা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, তুমি যদি সত্যিই এটা করো, তাহলে শুধু নিজের জন্য না, ওদের জন্য করো। ছেলেরা তখন গাড়িতে বসেছিল, দূর থেকে সব দেখছিল। আরহাম বলল, আম্মু কাঁদছে কেন? আয়ান বলল, বাবা কি খারাপ মানুষ? আদিয়ান চুপ করে তাকিয়ে রইল। এই ছোট প্রশ্নগুলোর উত্তর এখনও কারও কাছে নেই। রাত নামার সময় ইলমা একা ছাদে দাঁড়িয়েছিল, বাতাস বইছে, শহর শান্ত, কিন্তু তার ভেতর অশান্তি। ইয়াসিন পেছনে এসে দাঁড়াল, বলল, আমি কি কখনো নতুন করে শুরু করতে পারি? ইলমা আকাশের দিকে তাকিয়ে বলল, শুরু করা যায়, কিন্তু আগের ভাঙা জিনিস আর আগের মতো হয় না। এই কথাটা শুনে ইয়াসিন চুপ হয়ে গেল। কারণ সে বুঝে গেছে, এই গল্পে শেষ হয়তো আছে, কিন্তু আগের মতো শুরু আর কখনো থাকবে না। আর সেই রাতেই দূরে কোথাও একজন অচেনা মানুষ একটি ফাইল বন্ধ করল, যার ভেতরে লেখা ছিল এই পুরো পরিবারের অতীতের সেই সত্য, যা এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। আর সেই সত্যই হয়তো সামনে আসবে সবচেয়ে বড় ঝড় হয়ে। রাতের আকাশটা আজ অদ্ভুতভাবে ভারী লাগছে, যেন শহরের প্রতিটি আলো কোনো না কোনো গোপন সত্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, আর সেই সত্যের মাঝখানে দাঁড়িয়ে আছে ইলমা আর ইয়াসিন। দুজন মানুষ যাদের জীবন একসময় এক ছিল, কিন্তু এখন দুটো আলাদা গল্প হয়ে গেছে। ইলমা ছাদের এক কোণে দাঁড়িয়েছিল, বাতাস তার চুল এলোমেলো করে দিচ্ছে, কিন্তু সে নড়ছে না, তার চোখ শহরের দূর দিগন্তে স্থির, যেন সেখানে সে নিজের অতীত খুঁজছে, আবার ভবিষ্যতও। ইয়াসিন ধীরে তার পাশে এসে দাঁড়াল, এই প্রথম সে খুব শান্তভাবে কথা বলল, কোনো তাড়াহুড়া নেই, কোনো অহংকার নেই, শুধু একজন মানুষ আছে, যে নিজের ভুল বুঝতে পেরেছে। সে বলল, আমি জানি আমি তোমার জীবন নষ্ট করেছি, কিন্তু আমি আর সেই মানুষ থাকতে চাই না। ইলমা কোনো উত্তর দিল না, শুধু আকাশের দিকে তাকিয়ে রইল, কারণ কিছু কথা আছে যেগুলোর উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া যায় না। ইয়াসিন আবার বলল, আমি যদি সবকিছু ঠিক করতে পারি, আমি কি একটা সুযোগ পাব? এই প্রশ্নটা খুব সহজ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে ৫ বছরের কষ্ট, অপমান, একাকিত্ব আর ভাঙা বিশ্বাসের ইতিহাস। ইলমা ধীরে বলল, সুযোগ চাওয়া সহজ, কিন্তু সেই সুযোগের যোগ্য হওয়া সবচেয়ে কঠিন। এই কথাটা শুনে ইয়াসিন চুপ হয়ে গেল, কারণ সে জানে এই সত্যটা অস্বীকার করার কোনো উপায় নেই। ঠিক তখনই নিচ থেকে হঠাৎ একটা শব্দ এলো, দরজা জোরে বন্ধ হচ্ছে, তারপর আরহামের কণ্ঠ ভেসে উঠল, আম্মু, তুমি কোথায়? ইলমা দ্রুত নিচে নেমে গেল, ইয়াসিনও পেছনে গেল।
নিচে গিয়ে দেখে ৩ জন শিশু একসাথে দাঁড়িয়ে আছে, তাদের চোখে ভয়, কারণ তারা ঘুম ভেঙে আবার কাউকে খুঁজছে। আয়ান বলল, তুমি আবার চলে গেলে ভেবেছিলাম। ইলমা তাকে বুকে টেনে নিল, বলল, আমি কোথাও যাচ্ছি না। কিন্তু এই কথার মাঝেও একটা অনিশ্চয়তা ছিল, যেটা শুধু সে নিজেই বুঝতে পারছে। ইয়াসিন দূর থেকে দাঁড়িয়ে দেখছিল, তার চোখে একটা অদ্ভুত যন্ত্রণা, কারণ সে জানে এই দৃশ্যটা তার হওয়া উচিত ছিল অনেক আগেই। আরহাম ধীরে তার দিকে তাকাল, তারপর বলল, তুমি কি কালো থাকবে? এই প্রশ্নটা ইয়াসিনের বুক ছিঁড়ে দিল। সে ধীরে বলল, আমি থাকব, যদি তোমরা আমাকে থাকতে দাও। আদিয়ান একটু সামনে এসে বলল, তুমি কি আমাদের আম্মুকে কষ্ট দেবে? এই প্রশ্নে ঘরটা এক মুহূর্ত নিস্তব্ধ হয়ে গেল। ইয়াসিন মাথা নিচু করে বলল, আমি আর কখনো তোমাদের কাউকে কষ্ট দিতে চাই না। ইলমা পাশ থেকে সব শুনছিল, কিন্তু কিছু বলছিল না, কারণ সে জানে কথা এখন কম, সময় এখন বড়। রাত ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছে, কিন্তু এই পরিবারের ভেতরের অস্থিরতা কমছে না। সকালে যখন সূর্য উঠল, শহর আবার আগের মতো ব্যস্ত হয়ে উঠল, কিন্তু ইলমার বাড়িতে আজ একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ আজ তার কোম্পানির বোর্ড মিটিংয়ের পর আন্তর্জাতিক চুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ইলমা প্রস্তুত হচ্ছিল, তখন মাহির এসে বলল, ম্যাডাম, আজকের মিটিংটা খুব গুরুত্বপূর্ণ, মিডিয়াও বাইরে অপেক্ষা করছে। ইলমা মাথা নেড়ে বলল, আমি জানি। ইয়াসিন দরজার পাশে দাঁড়িয়েছিল, সে বলল, আমি তোমার সঙ্গে যাব। ইলমা এক মুহূর্ত তাকাল, তারপর বলল, তুমি যাবে কি যাবে না সেটা আমি ঠিক করব না, সেটা তুমি নিজে ঠিক করো, কিন্তু মনে রেখো, আজকের দিনটা শুধু ব্যবসার না, এটা আমাদের ভবিষ্যতের। গাড়ি চলতে শুরু করল, শহরের রাস্তা ভরে গেছে সাংবাদিক আর ক্যামেরায়, যেন পুরো শহর একটা লাইভ নাটক দেখছে। বোর্ড মিটিং শুরু হল, বড় বড় বিনিয়োগকারী, আন্তর্জাতিক প্রতিনিধি সবাই উপস্থিত। ইলমা আত্মবিশ্বাসের সঙ্গে প্রজেক্ট উপস্থাপন করল, তার কণ্ঠে কোনো ভয় নেই, কিন্তু চোখে একটা চাপা অস্থিরতা আছে। মাঝে মাঝে তার চোখ চলে যাচ্ছে দরজার দিকে, যেখানে ইয়াসিন দাঁড়িয়ে আছে নিঃশব্দে। একজন বিদেশি প্রতিনিধি বলল, এই প্রজেক্ট শুধু প্রযুক্তি না, এটা মানবতার ভবিষ্যৎ। ইলমা ধীরে বলল, ভবিষ্যৎ তখনই তৈরি হয় যখন মানুষ তার অতীতকে ঠিকভাবে বোঝে। এই কথাটা বলার সময় সে সরাসরি ইয়াসিনের দিকে তাকাল, আর সেই দৃষ্টিতে অনেক কিছু বলা হয়ে গেল। মিটিং শেষ হওয়ার পর হঠাৎ বাইরে বিশৃঙ্খলা শুরু হল, সাংবাদিকরা ভেতরে ঢোকার চেষ্টা করছে, নিরাপত্তা বাড়ানো হচ্ছে। মাহির দ্রুত এসে বলল, ম্যাডাম, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে। ঠিক তখনই একটি বড় স্ক্রিনে ব্রেকিং নিউজ ভেসে উঠল। ইয়াসিন রহমানের অতীত কেলেঙ্কারি এবং ইলমা রহমানের বিরুদ্ধে নতুন অভিযোগ। ইলমা থমকে গেল। কারণ এবার বিষয়টা আর শুধু সম্পর্ক না, এবার শুরু হয়েছে নতুন একটা যুদ্ধ। ইয়াসিন ধীরে তার পাশে এসে দাঁড়াল, বলল, এটা শুধু মিডিয়া না, কেউ ইচ্ছে করে আমাদের ধ্বংস করতে চাইছে। ইলমা ধীরে বলল, আমি জানি। এই কথাটা বলার সময় তার চোখ কঠিন হয়ে গেল, কারণ সে বুঝতে পারছে, সত্য এখন শুধু প্রকাশ পাবে না, সত্যকে টিকেও থাকতে হবে। গাড়িতে ফেরার সময় হঠাৎ মাহির বলল, ম্যাডাম, এই ফাইলটা আপনার জন্য এসেছে, কেউ অ্যানোনিমাসলি পাঠিয়েছে। ইলমা ফাইলটা খুল। ভেতরে পুরনো কিছু ছবি, কিছু ইমেইল, আর একটা নাম, সাদমান কবির। ইলমার চোখ থেমে গেল। কারণ এই নামটা শুধু পুরনো গবেষণার অংশ না, এই নামটাই সেই রহস্যের চাবি, যেটা এখনও পুরোপুরি প্রকাশ পায়নি। ইলমা ধীরে বলল, তাহলে সে ফিরে এসেছে? ইয়াসিন জিজ্ঞেস করল, কে? ইলমা বলল, যাকে তুমি কখনো দেখনি, কিন্তু যার কারণে আমাদের জীবন ভেঙেছিল। এই কথাটা শোনার পর গাড়ির ভেতর নীরবতা নেমে এল। কারণ এখন গল্পটা আর শুধু ভুল বোঝাবুঝির না, এখন গল্পটা হয়ে যাচ্ছে ষড়যন্ত্রের। আর সেই ষড়যন্ত্রই হয়তো শেষ পর্যন্ত ঠিক করবে এই পরিবারের ভবিষ্যৎ কোথায় গিয়ে থামবে। রাতের শহর এবার আগের মতো শান্ত নেই। চারদিকে যেন অদৃশ্য যুদ্ধ শুরু হয়ে গেছে। মিডিয়া, ব্যবসা, আইন, আর ব্যক্তিগত সম্পর্ক, সব একসাথে জড়িয়ে গেছে এমন এক জালে, যেখান থেকে বের হওয়া সহজ নয়। আমি অফিস থেকে বের হয়ে গাড়িতে বসেছিলাম। মাহির ড্রাইভ করছে না, সে পাশে বসে আছে। তার হাতে ল্যাপটপ খোলা। সে বলল, ম্যাডাম, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সাবা শুধু একা না, তার পেছনে বড় একটা গ্রুপ আছে। আমি জানালার বাইরে তাকালাম। কত বড়? মাহির একটু থেমে বলল, ইয়াসিনের কোম্পানির কিছু পুরনো পার্টনার। কি এই নামটা শুনে আমি বুঝতে পারলাম, এটা আর শুধু ব্যক্তিগত প্রতিশোধ না, এটা এখন পুরো পাওয়ার গেম। অন্যদিকে ইয়াসিন নিজের অফিসে বসেছিলেন। তার সামনে একাধিক ফাইল, কিন্তু তিনি পড়ছেন না। তার চোখ শুধু একটা ছবিতে আটকে আছে, ছেলেদের ছবি।
তিনি ধীরে ধীরে ফোন তুললেন। নাবিদকে কল করলেন। সব কিছু থামাও। এখনই গি। নাবিদ বলল, স্যার, এটা সহজ না গি। ইয়াসিন কঠিন গলায় বললেন, আমি বলেছি থামাও। তার কণ্ঠে এবার কোনো ব্যবসায়ীর ঠান্ডা ভাব নেই। আছে একজন বাবার ভয়। ঠিক তখনই দরজায় নক পড়ল। শাবা ভেতরে ঢুকল। তার মুখে শান্ত হাসি। তুমি এখনও তাকে বেছে নিচ্ছ? ইয়াসিন উঠে দাঁড়ালেন। তুমি এখনও এটা থামাওনি কেন? শাবা ধীরে বলল, কারণ এখন আর থামানোর সময় নেই গু। সে একটা ফাইল টেবিলে রাখল। এইবার শুধু ইলমা না, তোমার পুরো কোম্পানি টার্গেটে গু। ইয়াসিন ফাইলটা খুললেন। তার মুখ শক্ত হয়ে গেল। তুমি পাগল হয়ে গেছ গু। শাবা হেসে বলল, না ইয়াসিন। আমি শুধু হারতে চাই না গি। এইদিকে আমি বাড়িতে ফিরে ছেলেদের ঘুমিয়ে পড়া দেখলাম। তাদের মুখে শান্তি। কিন্তু বাইরে ঝড়। আমি জানি এই ঝড় শুধু আমার না। এটা এখন তাদের বাবারও। রাত গভীর হতেই দরজায় আবার বেল বাজল। আমি খুলে দেখলাম ইয়াসিন। এইবার তার চোখে ভাঙা মানুষ। তিনি ধীরে বললেন, আমাকে সাহায্য করতে দাও। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর বললাম, এটা সাহায্যের সময় না। এটা দায়িত্বের সময়। তিনি মাথা নিচু করলেন। আমি জানি আমি অনেক দেরি করেছি। আমি বললাম, দেরি শুধু সময়ের না, সিদ্ধান্তেরও হয় গু। তিনি চুপ হয়ে গেলেন। ঠিক তখনই মাহির ফোন করল। তার কণ্ঠ কাঁপছে। ম্যাডাম, অফিসে আগুন লাগানোর চেষ্টা হয়েছে। আমি স্থির হয়ে গেলাম। ইয়াসিনও। তিনি ফিসফিস করে বললেন, শাবাগু। আমি জানালার দিকে তাকালাম। এইবার আর কোনো সন্দেহ নেই। যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এই যুদ্ধ এখন আর লুকানো নেই। এটা প্রকাশ্যে। রাতটা যেন আর রাত নেই, এটা এখন একটা যুদ্ধক্ষেত্র। শহরের বাতাসেও অস্থিরতা, ফোনের শব্দেও আতঙ্ক, আর প্রতিটি খবরের শিরোনামে শুধু আগুনের গন্ধ। মাহিরের কল কেটে যাওয়ার পর আমি কিছুক্ষণ নড়তে পারিনি। অফিসে আগুন লাগানোর চেষ্টা, এই একটা বাক্যই সব কিছু উল্টে দিল। এটা আর শুধু প্রতিশোধ না, এটা এখন সরাসরি আঘাত। ইয়াসিন আমার সামনে দাঁড়িয়ে আছে। তার মুখ শক্ত, কিন্তু চোখ ভাঙা। তিনি ধীরে বললেন, আমি এটা থামাবগু। আমি শান্ত গলায় বললাম, এটা থামানোর সময় না, এটা শেষ করার সময়। তিনি মাথা নাড়লেন। তাহলে আমি শেষ করব। এই কথাটা বলার মধ্যে এবার কোনো অহংকার নেই, শুধু দায়িত্ব। ঠিক তখনই মাহির আবার ঢুকল, তার মুখ ফ্যাকাশে। ম্যাডাম। সাবার লোকজন শুধু অফিস না, ডেটা সেন্টারেও ঢুকেছে। আমি এক মুহূর্ত চোখ বন্ধ করলাম। সবকিছু একসাথে ভেঙে পড়তে শুরু করেছে। ইয়াসিন হঠাৎ বললেন, আমি যাচ্ছি গু। আমি তাকালাম, কোথায়? যেখানে শুরু হয়েছে সেখানে গি। তিনি বেরিয়ে গেলেন। আমি জানতাম আজ আর তাকে আটকানো যাবে না। অন্যদিকে শাবা একটা বিলাসবহুল রুমে বসে সে স্ক্রিনের দিকে তাকিয়ে হাসছে। তার সামনে লাইভ ফিড, ইয়াসিনের কোম্পানির বিশৃঙ্খলা। সে ধীরে বলল, এবার তুমি বুঝবে আমাকে হারানো কতটা দামি। কিন্তু সে জানত না, এই খেলায় এখন আর সে একা নেই। ইয়াসিন পৌঁছে গেছে ডেটা সেন্টারের সামনে। চারদিকে নিরাপত্তা, পুলিশ, আর আগুন নেভানোর বিশৃঙ্খলা। তিনি ভেতরে ঢুকলেন। তার চোখ শুধু একটা জিনিস খুঁজছে, প্রমাণ। নাবিদ পাশে এসে বলল, স্যার, আমরা কিছু ডেটা সেভ করেছি। সব কিছু রিকভার করা সম্ভব। ইয়াসিন ধীরে বললেন, আমি ডেটা চাই না। আমি সত্য চাই। ঠিক তখনই পেছন থেকে একজন কণ্ঠ। সত্য চাইলে অনেক কিছু হারাতে হয় গে। শাবা। সে ধীরে ধীরে সামনে এল। তার চোখে এখন আর হাসি নেই। তুমি এখনও তার পক্ষে? ইয়াসিন তাকালেন। আমি কখনো তোমার পক্ষে ছিলাম না গিয়ে এই একটা বাক্য। শাবার মুখ শক্ত হয়ে গেল। তুমি আমাকে অপমান করছ। ইয়াসিন শান্ত গলায় বললেন, না। আমি শুধু সত্য বলছি। তিনি পকেট থেকে একটা ফাইল বের করলেন। এই মেসেজগুলো, এই কেস, সব কিছু তুমি তৈরি করেছ। শাবা চিৎকার করে বলল, কারণ সে তোমাকে কেড়ে নিয়েছিল। ইয়াসিন ধীরে বললেন, আমি তোমার ছিলাম না শাবা। আর ইলমাকে আমি হারিয়েছিলাম নিজের ভুলে গে। এই কথাটা শুনে শাবা থমকে গেল। কারণ এই প্রথম সে বুঝল, এটা প্রেম না, এটা অবশেষণ ছিল। ঠিক তখনই পুলিশ ভেতরে ঢুকল। নাবিদ এগিয়ে গেল।
সব প্রমাণ এখানে গু। সাবার চোখে এবার ভয়। না, এটা হতে পারে না গি। কিন্তু সব শেষ হয়ে গেছে। অন্যদিকে আমি বাড়িতে বসেছিলাম। ছেলেরা ঘুমিয়ে। আমি জানালার দিকে তাকিয়ে আছি। হঠাৎ দরজার শব্দ। ইয়াসিন ঢুকল। তার শরীরে ক্লান্তি কিন্তু চোখে শান্তি। তিনি ধীরে বললেন, সব শেষ গু। আমি তাকালাম। কোনটা শেষ? তিনি একটু থেমে বললেন, যুদ্ধ। মিথ্যা। আর আমার অন্ধ অহংকার গু। আমি চুপ রইলাম। তিনি এগিয়ে এলেন। আমি জানি ক্ষমা পাওয়া সহজ না গি। আমি বললাম, ক্ষমা চাওয়াও সহজ না গি। তিনি মাথা নিচু করলেন। ঠিক তখনই ঘুম থেকে ছোট একটা কণ্ঠ। আয়ান। সে দরজার পাশে দাঁড়িয়ে। তুমি কি এখনই চলে যাবে? ইয়াসিন তাকালেন। তার চোখে পানি। না গি। আরহাম এসে দাঁড়াল। তাহলে তুমি থাকবে? ইয়াসিন হাঁটু গেড়ে বসলেন। যদি তোমরা আমাকে সুযোগ দাও। আদিয়ান ছোট্ট গলায় বলল, আমরা তোমাকে চিনি না গি। এই কথাটা যেন সবচেয়ে বড় আঘাত। ইয়াসিন কিছু বললেন না। কারণ সত্যিই তারা তাকে চেনে না। আমি ধীরে বললাম, এটা সময়ের ব্যাপার। কিছুক্ষণ নীরবতা। তারপর আমি বললাম, তুমি একা ঠিক করতে পারবে না কি? তিনি তাকালেন। আমি বললাম, তোমাকে প্রমাণ করতে হবে তুমি শুধু বাবা না, একজন মানুষও। তিনি মাথা নাড়লেন। আমি করব। সেই রাতে তিনি আর যাননি। ছেলেরা দূর থেকে তাকিয়েছিল। ধীরে ধীরে এক নতুন সম্পর্কের শুরু হচ্ছিল। কিন্তু এটা সহজ না। কারণ অতীত এখনো মুছে যায়নি। কিন্তু প্রথমবারের মতো ভাঙা জায়গা আলো ঢুকছে। 6 মাস পর। বোর্ড কনফারেন্স। ইলমা রহমান স্টেজে। তার পাশে ইয়াসিন। তাদের 3 ছেলে সামনে বসে। পুরো হল চুপ। আমি মাইক হাতে বললাম, বিজ্ঞান, ব্যবসা আর সম্পর্ক সবকিছুই ভুল থেকে শিখে এগিয়ে যায়। আমি একটু থামলাম। তারপর ইয়াসিনের দিকে তাকালাম। আর কখনো কখনো দ্বিতীয় সুযোগই সবচেয়ে বড় সত্য। হল জুড়ে করতালি। ছেলেরা হাসছে। ইয়াসিন শুধু তাকিয়ে আছে। তার চোখে শান্তি। কারণ এবার সে হারায়নি। এবার সে ফিরেছে। আর গল্পটা শেষ হয় না হারিয়ে। গল্পটা শেষ হয় নতুন করে শুরুতে। সমাপ্ত। গল্পটা কেমন লাগলো অবশ্যই বলে যাবেন।